আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা বোটানি হাসান স্যারের বই থেকে প্রথম অধ্যায় পড়ব এবং যেসব জায়গা মেডিকেলে আসে প্রশ্ন আসে সেসব জায়গা থেকে আমরা সংক্ষেপে আলোচনা করব। শুরু করা যাক। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের এটা উপক্রমণিকা, এখান থেকে প্রশ্ন আসে না, কিন্তু এই উপক্রমণিকা হলো সকল অধ্যায়ের একটা নির্যাস এখানে দেওয়া আছে। যেমন এখানে আপনি দেখবেন যে প্রথম অধ্যায় থেকে তো আছে, প্রথম অধ্যায় থেকে হালকা পাতলা আছে, কিন্তু 6 নম্বর অধ্যায় ব্রায়োফাইটা টেরিডোফাইটা, তারপর 7 নম্বর অধ্যায় নগ্নবীজি আবৃতবীজি সহজেই উদ্ভিদের যে ভাগ আছে এগুলো এখানে আলোচনা করছে, আমরা সামনে গেলে দেখতে পাবো। তো এখান থেকে আসছে উদ্ভিদের বৈশিষ্ট্য দেওয়া আছে, উদ্ভিদের এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে। এখান থেকে বৈশিষ্ট্য আমরা একটু পড়ে নেব যে উদ্ভিদ কি, প্লান্টটি বা উদ্ভিদ সদস্য এরা হচ্ছে প্রকৃতকোষী ও বহুকোষী। প্রকৃতকোষী ও বহুকোষী, এদের কোষে কোষ প্রাচীর আছে, এটা উদ্ভিদের কিন্তু স্বতন্ত্র বৈশিষ্ট্য। কারণ প্রাণী কোষ থেকে উদ্ভিদ কোষকে আলাদা করার জন্য আমরা জানি যে কোষ প্রাচীর উদ্ভিদে থাকে, প্রাণী কোষে থাকে না। সেলুলোজ নির্মিত এবং জড় প্রকৃতির, ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষণ ঘটে, তাই এরা স্বভোজী। কারণ সালোক সংশ্লেষণ করা বলে এরা স্বভোজী। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং কিছু ক্যারোটিনয়েড আছে, এই জিনিসটা আমরা 9 নম্বর অধ্যায় গেলেও দেখতে পাবো। এরপরে আছে কি সঞ্চিত খাদ্য মূলত কি, এটা কিন্তু মেডিকেলে আসছিল যে উদ্ভিদের সঞ্চিত খাদ্য কি, মূলত হচ্ছে স্টার্চ হলো উদ্ভিদের সঞ্চিত খাদ্য। এদের দেহে সত্যিকার টিস্যু বিদ্যমান, এরা কিন্তু ভাস্কুলার, তাই না? এদের দেহে সত্যিকার টিস্যু বিদ্যমান বলতে এসছে ভাস্কুলার টিস্যু বিদ্যমান। উদ্ভিদের খাবার এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন হয়, যে টিস্যুর মাধ্যমে পরিবহন টিস্যু ভাস্কুলার টিস্যু। এবং এছাড়া অন্যান্য কাজের জন্য উদ্ভিদ দেহে সত্যিকার টিস্যু থাকে। আমরা জানি যে নিম্ন শ্রেণী যে শৈবাল ছত্রাক, এদের কিন্তু ইসের টিস্যু, যেটা সত্যিকার টিস্যু বা আমরা ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু, এটা থাকে না। আচ্ছা, এরপরে আছে খাদ্য গ্রহণ শোষণ প্রকৃতির। খাদ্য গ্রহণ কি প্রকৃতির? শোষণ প্রকৃতির। তারা হচ্ছে খাদ্য কি, আমরা যেমন খাবার খাই ওরা খাবার শোষণ করে। যেমন মাটি থেকে ওরা কি বিভিন্ন আয়ন, যেমন লবণ, লবণ কি আকারে শোষণ করে? ক্লোরিন, Na+, Cl- আকারে শোষণ করে, তাই না? এটা কিন্তু আয়ন আকারে শোষণ করে। খাদ্য গ্রহণ কি প্রকৃতির? শোষণ প্রকৃতির। এরপরে প্যারেন্ট উদ্ভিদের টিস্যু দ্বারা সুরক্ষিত ভ্রূণ থেকে এদের বিকাশ ঘটে। আর এরপরে কি এদের জীবনচক্রে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড জেনারেশন অল্টারনেশন থাকে, অর্থাৎ চক্রাকারে চক্রাকারে এদের জীবনচক্রে কি, জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড জেনারেশন চক্রাকারে আসে, সেটা অল্টারনেশন বলছে। আচ্ছা, এরপরে কি ছত্রাকের জড়প্রাচীর। ছত্রাক বিষয় বলছে, এটা আমরা যখন ছত্রাকের অধ্যায়ে পড়ব 5 নম্বর অধ্যায় শৈবাল ছত্রাক, তখনও দেখতে পাবো। তো এখানে এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে টোটাল লাইনটা, মানে এইখান থেকে না পড়লেও সামনে পড়তে হবে, তবে এইখান থেকে পড়ে নিলে হয়ে গেল, তাই না? যে বিভিন্ন যেমন ছত্রাক এর কোষপ্রাচীর কী দিয়ে গঠিত, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দিয়ে গঠিত, উদ্ভিদের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত, এগুলো কিন্তু আসে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দেবো ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত, কী নির্মিত? কাইটিন নির্মিত। এবং ছত্রাকের কোষপ্রাচীর এবং ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দিয়ে? পেপটিডোগ্লাইকান। তাহলে ছত্রাকের জড় কোষপ্রাচীর থাকে যা কাইটিন নির্মিত, এবং কিসের, এবং হচ্ছে ব্যাকটেরিয়ার হলো পেপটিডোগ্লাইকান সমৃদ্ধ। ছত্রাক ক্লোরোফিল বিহীন এবং খাদ্যের জন্য পরনির্ভর, কারণ ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না সাধারণত, ঠিক আছে? কিন্তু ব্যাকটেরিয়া সেজন্য তারা কি, তারা পরনির্ভর। আর ব্যাকটেরিয়াতে কোষপ্রাচীর থাকে যা পেপটিডোগ্লাইকান সমৃদ্ধ, আমরা বলছি এর আগেই। তাছাড়া ব্যাকটেরিয়াতে এককোষীয় আদিকোষী। প্রাণী কোষে কোনো জড় প্রাচীর থাকে না, কেবলমাত্র কোষ প্রাচীর থাকা না থাকা এবং প্রাচীরের গঠন উপাদানের উপর ভিত্তি করে উদ্ভিদ, প্রাণী, ছত্রাক এবং ব্যাকটেরিয়া পৃথক করা যায়। কোথায়? কোষ প্রাচীর থাকা না থাকা এবং প্রাচীরের গঠন উপাদানের বৈশিষ্ট্যের ভিত্তিতে উদ্ভিদ, প্রাণী, ছত্রাক ও
ব্যাকটেরিয়া কি পৃথক করা যায়। তাহলে কোষ প্রাচীর খুবই গুরুত্বপূর্ণ একটা নির্দেশক, যেখান থেকে আমরা কি পৃথক করতে পারি, সকল প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া, উদ্ভিদ আলাদা করতে পারি। বিভিন্ন এককের নাম এখান থেকে আমাদের মনে রাখার জন্য এই নামগুলো একটু মনে রাখতে হবে, যে জগৎ, পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই সিরিয়ালটা তো আমরা জুলজিতে পড়ে আসছি, তাই না? জগৎ, পর্বত, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তো এটা একটু মনে রাখতে হবে। এবং আমরা জানি প্রত্যেক শ্রেণীবিন্যাসের যে কোনো একক কী বলা হয়, ট্যাক্সন বলা হয়। যে কোনো এককে ট্যাক্সন বলা হয়। সেম পড়াশোনা আমরা জুলজিতেও করছি। তো সেক্ষেত্রে মনে রাখতে হবে প্রত্যেকটি একক কী বলা হয়, ট্যাক্সন বলা হয়। এবং ট্যাক্সন একবচন, বহুবচনে ট্যাক্সা, বহুবচনে কি ট্যাক্সা। এখান থেকে সবথেকে বেশি মনে রাখার জন্য যেটা, সেটা হলো সর্বোচ্চ একক কোনটি, জগৎ। সর্বোচ্চ একক হলো জগৎ এবং সর্বনিম্ন একক কোনটি, প্রজাতি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সর্বোচ্চ একক হচ্ছে জগৎ। সর্বোচ্চ একক কোনটি, সর্বোচ্চ একক হলো জগৎ এবং সর্বনিম্ন একক হচ্ছে প্রজাতি। ঠিক আছে। এরপরে প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের মৌলিক একক। প্রজাতি কি, প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের মৌলিক একক। প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের মৌলিক একক। এবং প্রজাতি এবং এগুলো কি দ্বিপদী নামকরণ করা হয়, এগুলো লাগবে না, এগুলো অনেক সবাই জানে, এগুলো অনেক আগের পড়াশোনা। এইখান থেকে যে আসবে এমন না, এইগুলোই কিন্তু বইয়ের বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে, তাই না? তো সেই জন্য হচ্ছে এইখান থেকে আমরা দেখে নিচ্ছি একবার। যেমন এই যে এইটা যে প্রজাতি কি, প্রজাতির এই সংজ্ঞাটা, এটা কিন্তু 12 নম্বর চ্যাপ্টারে দেওয়া আছে, যে তারা কি একই প্রজাতির মধ্যে ইন্টারব্রিড করে উর্বর সন্তান উৎপন্ন করতে পারে, কিন্তু ভিন্ন প্রজাতির মধ্যে তারা ইন্টারব্রিড করে উর্বর সন্তান উৎপন্ন করতে পারে না। তো সেটা হচ্ছে প্রজাতি। তো সেই বিষয়টাই কিন্তু এখানে একটা সংজ্ঞাটা দেওয়া হয়েছে। একে বলা হয় কি বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট, এটা বলা হয়। তো নামকরণ এখান থেকে কিছুই আসবে না। এখান থেকে যদি মনে রাখতে মনে চাই, তাহলে এইটাই মনে রাখতে পারেন যে লিনিয়াসকে দ্বিপদের নামকরণ প্রবর্তক বলা হয়, এই আর কি। আচ্ছা, এখান থেকে লাগবে না, কিছুই লাগবে না। অ্যারিস্টটল জীববিজ্ঞানের জনক হিসেবে পরিচিত, জীববিজ্ঞানের জনক হিসেবে পরিচিত হচ্ছে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। এবং তিনি প্রথম কী করছিলেন, জীবসমূহকে ভাগ করছিলেন। তিনি জীবসমূহকে উদ্ভিদ ও প্রাণী হিসেবে বিভক্ত করেন। ঠিক আছে। এই এবং উদ্ভিদকে তিনি ভাগ করছিলেন কি, 3টি ভাগে ভাগ করছিলেন, হার্ব, শ্রাব এবং ট্রি। হার্ব, শ্রাব এবং ট্রি, এই 3টে ভাগে ভাগ করছিলেন উদ্ভিদকে। এবং প্রাণীকে বিভক্ত করছিলেন হচ্ছে এমনি জীব জগৎকে ভাগ করছিলেন হচ্ছে উদ্ভিদ ও প্রাণীতে। আর উদ্ভিদকে ভাগ করছিলেন এর ভিতরে, আবার উদ্ভিদকে ভাগ করছিলেন 3টিতে, হার্ব, শ্রাব এবং হচ্ছে ট্রি। এগুলো একটু বড়, সেগুলো ট্রি। আর প্রাণীকে ভাগ করছিলেন 2টিতে, 3টিতে। প্রাণীর সময় পাখি যারা উঠতে পারে, মাছ, আর হচ্ছে স্থলজ যারা স্থলে বাস করে, এই 3 ভাগে। এগুলো আসবে না, এগুলো খুব লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে। কৃত্রিম শ্রেণীবিন্যাস পদ্ধতি, থিওফ্রাস্টাস এবং লিনিয়াসের শ্রেণী পদ্ধতি কৃত্রিম শ্রেণী পদ্ধতি বলা হয়। বেনথাম হুকারের শ্রেণী বিন্যাস আছে। তারপরে অ্যাংলার প্লান্টন, হাচিনসন, বেসিক কনক্রুইস্ট, তাখতাইয়ান, বিভিন্ন মানুষের কি আছে এখানে। এখানে এটা মনে রাখা যায়, একটু যদি পড়ে রাখেন, যে শ্রেণীবিন্যাসকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কৃত্রিম, প্রাকৃতিক এবং জাতিজনী। কৃত্রিমটা হচ্ছে আমরা জানি ক্যারোলাস লিনিয়াস এবং থিওফ্রাস্টাস যে শ্রেণীবিন্যাস, সেটা হচ্ছে কৃত্রিম। আর বেনথাম হুকারটা হচ্ছে প্রাকৃতিক। এবং জাতিজনী হলো তাখতাইয়ান, কনক্রুইস্ট, তাদেরটা। এখানে এইসব কিছুই লাগবে না। মনে রাখতে হবে 3 প্রকার মনে রাখতে পারেন, যে কৃত্রিম, জাতিজনী এবং প্রাকৃতিক। আর এখান থেকে মনে রাখতে হবে যে থিওফ্রাস্টাসের 2টি বই অধিক পরিচিত। এইটা আমরা 12 নম্বর অধ্যায়, মানে জুলজি 12 নম্বর অধ্যায় আমরা দেখব। জুলজির যেই 12 নম্বর বলছি, বিবর্তন অধ্যায়,
দেখবো যে ইনকোয়ারি ইন্টু প্লান্টস, এই বইটা লিখছে থিওফ্রাস্টাস, যে বইটাকে আমরা চিনি হচ্ছে হিস্টোরি অফ প্লান্টারাম হিসেবে পরিচিত। এই বইটা আমরা লিখছে হচ্ছে থিওফ্রাস্টাস, এটা মনে রাখতে হবে। উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয় থিওফ্রাস্টাসকে, কি বলা হয়? উদ্ভিদ বিজ্ঞানের জনক বলা হয়, আগেই বলছি। ট্রির উদাহরণ কি? আম, জাম, কাঁঠাল। ট্রির উদাহরণ আসে না, আসে হচ্ছে এখান থেকে শ্রাবের উদাহরণ। আমরা এখানে দেখি শ্রাবের উদাহরণ এখান থেকে আসে, যে কোনগুলো শ্রাব, কাষ্ঠল, যেসব উদ্ভিদ কাষ্ঠল বহুবর্ষজীবী, সেগুলো হচ্ছে শ্রাব। এই পড়াশোনা কিন্তু আমাদের ইসে আছে, নগ্নবীজে আবৃতবীজে, এই ওই অধ্যায়ও আছে। তো এখান থেকে পড়ে গেলে ওইখানেও হয়ে যাবে, তাই না? তো সেজন্য মানে আলাদা কোনো পড়া না, এটা হচ্ছে এই যে 5-6টা পৃষ্ঠা এখানে দেওয়া আছে সেগুলোই সারা বইতে ছড়ানো ছিটানো। তো শ্রাব যেটা ছিল, এই শ্রাব যেটা, এই শ্রাবের ভিতরে উদাহরণ কি আছে? জবা, রঙ্গন, গরজ। আমরা গরজ দিয়ে মনে রাখি না, গ রোজ, গরজ, গন্ধরাজ, এখানে আছে রঙ্গন এবং জবা, এগুলো আমরা মনে রাখি গরজ দিয়ে। এখানে গোলাপও ছিল। এরপর আন্ডারস্রাব, যেটা আন্ডারস্রাবের ভিতরে আছে আশাউরা, কালকাসন্ধ্যা, আশাউরা, কালকাসন্ধ্যা, আশাউরা, কালকাসন্ধ্যা। এই কালকাসন্ধ্যার বৈজ্ঞানিক নাম কিন্তু মনে রাখতে হবে অবশ্যই। কালকাসন্ধ্যার বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যাসিয়া সোফেরা, ক্যাসিয়া সোফেরা, যেমনি মনে রাখতে পারেন ক্যাসিয়া সোফেরা। আর আশাউরা যেটা, এটার বৈজ্ঞানিক নাম কি? গ্লাইকোসমিস আরবোরিয়া। তো এটা কিন্তু মেডিকেলে আসছে, এই যে কালকাসন্ধ্যার বৈজ্ঞানিক নাম, এটা কিন্তু মেডিকেলে আসছে, যে ক্যাসিয়া সোফেরা। কতে কালকাসন্ধ্যা, কতে ক্যাসিয়া। ঠিক আছে, এটা মনে রাখতে পারেন। আর জবার তো আমরা জানি, এখান থেকে বৈজ্ঞানিক নাম হিবিস্কাস রোজা সিনেনসিস। আর গন্ধরাজ আছে গার্ডেনিয়া, গার্ডেনিয়া জেসমিনোইডেস। ঠিক আছে, এই আর কি। হার্ব, হার্ব থেকে তোষাপাটটা মনে রাখতে হবে, হার্ব থেকে তোষাপাট, কর্কোরাস অলিটোরিয়াস। তোষাপাট এটা হচ্ছে কাষ্ঠল, হার্বকে একে উডি হার্ব বলা হয়। এইটা, এই তোষাপাট হচ্ছে উডি হার্বের উদাহরণ। তোষাপাট হলো উডি হার্ব অর্থাৎ কাষ্ঠল। হ্যাঁ, উডি হার্বের উদাহরণ, উডি হার্বের উদাহরণ হচ্ছে তোষাপাট। এবং হার্বের উদাহরণ কি আছে? হার্বের উদাহরণ আছে ধান, গম, সরিষা। তাহলে ধানের বৈজ্ঞানিক নাম কি? ধানের বৈজ্ঞানিক হচ্ছে অলাইজা স্যাটিভা, আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি। আর গম হচ্ছে ট্রিটিকাম এস্টিভাম, ট্রিটিকাম এস্টিভাম। আর যেটা আছে হচ্ছে সরিষা, সরিষার বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্রাসিকা ন্যাপাস, ব্রাসিকা ন্যাপাস, ব্রাসিকা ন্যাপাস। আচ্ছা, এরপরে আমাদের পড়তে হবে হচ্ছে এগুলো লাগবে না, এগুলো বহু বর্ষের পেরিনিয়াল, এগুলো লাগবে না কিছুই। সেমিনার পদ্ধতি, এইখান থেকে এইগুলো লাগবে না। বেন্থাম হুকারের পদ্ধতি, এখান থেকে লাগবে হচ্ছে একটা বই, যে এই দুইজন, এই দুই ইংরেজ উদ্ভিদ বিজ্ঞানী তাদের জেনারেল প্লান্টারাম নামক একটা বই লিখছে, জেনারেল প্লান্টারাম। আর এর আগে কিন্তু হিস্টোরিয়া প্লান্টারাম দেখছি আমরা অ্যারিস্টটলের, কিন্তু এখানে আছে জেনারেল প্লান্টারাম। জেনারেল প্লান্টারাম একটা বই লিখছিল তারা। সেই বইতে, পুস্তকে, সেই পুস্তকে উদ্ভিদ জগতে একটি প্রাকৃতিক শ্রেণীবিন্যাস করেন। আর এইখানে উদ্ভিদ জগৎ টোটাল একটা ছক দেওয়া আছে। আমরা এখান থেকে কীভাবে মনে রাখতে পারি? ক্রিপ্টোগেমিয়া, যে কিপ্টে সে কি ফুল দেয়? না, সে ফুল দেয় না। তাহলে সে কিপ্টে, যে সে ফুল দেয় না, তাহলে কি অপুষ্পক। কিপ্টে যে সে ক্রিপ্টোগেমিয়া, তাহলে কিপটা যে সে কি ফুল, ফুল দেবে? দেবে না, তাহলে অপুষ্পক। আর ফ্যান, যে ফ্যান তো অবশ্যই ফুল দেবে, তাই না? ফ্যান, ফ্যান ফতে ফুল দেবে, তাহলে হচ্ছে পুষ্পক। ঠিক আছে, এটা মনে রাখার জন্য আর কি ভাই, অনেক নিয়ম কানুন, মানে অনেক নেমনিক মনে রাখার জন্য অনেকভাবে বানানো হয়। ঠিক আছে, তাহলে ক্রিপ্টোগ্যামিয়ার এদের ফুল ও বীজ হয় না, প্রধানত কি স্পোরের মাধ্যমে বংশ বৃদ্ধি করে। আর তাহলে এটা কি এর বিপরীত হবে?
এটা তার বিপরীত হবে। তাহলে কি এরা হচ্ছে ফুল ও বীজ হবে, এবং কি স্পোর, এরা যদি স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে তাহলে এরা করবে কি বীজের মাধ্যমে, এরা হচ্ছে বীজের মাধ্যমে। তাহলে আমি কি বললাম, একটু কি করি ছোট করি, আচ্ছা বললাম কি যে এদের ফুল ও বীজ হয় হয় না, কিন্তু এরা হচ্ছে বিপরীত, তাহলে এদের কি ফুল হবে বীজ হবে। আবার এদের কি স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি হয়, তাহলে এরা বিপরীত, তাহলে কি হবে বীজের মাধ্যমে বংশবৃদ্ধি হবে। আচ্ছা এরপর বললাম কি যে এইখানে যে বিভাজন দেওয়া আছে ক্রিপ্টোগ্যামিয়া, আমরা জানি ক্রিপ্টোগ্যামিয়া যেই কয়টা আমরা পড়ছি 6 নম্বর অধ্যায়ে, আমরা 6 নম্বর অধ্যায়ে যেগুলো পড়বো সেগুলো সবই ক্রিপ্টোগ্যামিয়া। 6 নম্বর অধ্যায়ে যেগুলো পড়বো সবই ক্রিপ্টোগ্যামিয়া, কিন্তু 7 নম্বর অধ্যায়ে কি আমাদের দেওয়া আছে, 7 নম্বর অধ্যায়ে দেওয়া আছে নগ্নবীজে আবৃতবীজী, জিমনেস্প্রম অ্যাঞ্জিওস্প্রম, আর 6 নম্বর অধ্যায়ে আছে ব্রায়োফাইটা টেরিডোফাইটা। ঠিক আছে, তাহলে আবার এখানে কিন্তু সব সিরিয়ালি দেওয়া, আমাদের বইতে সব অনুন্নত থেকে উন্নততে যায়, তাই না? সবসময় আমরা সবসময় দেখছি জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাসটা এমনই হয়, অনুন্নত থেকে উন্নতর দিকে অগ্রসর হয়। যেমন এই যে এটা হচ্ছে 5 নম্বর অধ্যায়, তাই না? 5 নম্বর অধ্যায়, তারপরে আমরা যখন উপরে যাই দেখবো যে আমরা 6 নম্বর অধ্যায়, তারপর 7 নম্বর অধ্যায়, এভাবে। তো আমরা আস্তে আস্তে পড়ি এখানে থ্যালোফাইটা, থ্যালোফাইটা মানে হচ্ছে থালার মতো, অর্থাৎ যে সমাঙ্গদেহী, থ্যালোফাইটা মানে সমাঙ্গদেহী, যাদের কোনো কিছু দেহ, মূল, যাদের মূল দেহ, তারপরে কাণ্ড পাতায় পৃথক করা যায় না, পৃথকযোগ্য নয়, তারা থ্যালোফাইটা সমাঙ্গদেহী। ভাস্কুলার, এখন ওরা তো মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, ওকে আবার ভাস্কুলার টিস্যু কোথা থেকে আসবে? সেজন্য কি ভাস্কুলার টিস্যু নেই, কারণ ওরা মাটির সাথে লেগে থাকে, ওদের তো ভাস্কুলার টিস্যু, ওদের তো আর লম্বা গাছ না, এরকম লম্বা যদি গাছ হইতো, হ্যাঁ লম্বা যদি গাছ হইতো তাহলে হচ্ছে আমার এইখানে খাবার পৌঁছানো লাগতো, এইখানে খাবার পৌঁছানো লাগতো, তখন আমার ভাস্কুলার টিস্যুর মাধ্যমে এদিকে যাওয়া লাগতো। কিন্তু আমার তো আসলে এদিকে যাওয়া লাগবে না, তাহলে সেক্ষেত্রে আমার যদি এরকম মাটির সাথে আমি লেগে থাকি তাহলে তো আমার আর পরিবহন টিস্যু তো লাগতেছে না, আমার সব জায়গা থেকে আমি খাবার শোষণ করতে পারতেছি। তো সেক্ষেত্রে আমার কি থাকবে না, কোনো প্রকার ভাস্কুলার টিস্যু থাকবে না। আর ভ্রূণ সৃষ্টি হয় না, ভ্রূণ সৃষ্টি হয় না, আছে অনুন্নত, ভ্রূণ সৃষ্টি হয় না। ঠিক আছে, আর জননাঙ্গ সাধারণত এককোষী, জননাঙ্গ সাধারণত এককোষী। সেম আমরা এই যে বৈশিষ্ট্য, এর আবার দুইটা ভাগ আছে, শৈবাল এবং ছত্রাক, শৈবাল ছত্রাক। তো সেক্ষেত্রে শৈবালে আমরা জানি শৈবাল নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, অর্থাৎ এরা কি ক্লোরোফিল আছে এদের মধ্যে, এবং এরা কি স্বভোজী, এরা স্বভোজী, সালোক সংশ্লেষণ করে, ক্লোরোফিল আছে, বর্ণময় সবুজ, শৈবাল সবুজ হয়, তাই না? এরপরে এদের কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, সঞ্চিত খাদ্য মনে রাখতে হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট। শৈবালের সঞ্চিত খাদ্য হচ্ছে শ্বেতসার, শ্বেতসার বা আমরা বলি এটাকে কি বলি, স্টার্চ, 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 শ্বেতসার বা স্টার্চ। শৈবালের সঞ্চিত খাদ্য শ্বেতসার বা স্টার্চ, শৈবালের সঞ্চিত খাদ্য শ্বেতসার বা স্টার্চ। এবার ছত্রাক, ছত্রাকের ক্ষেত্রে আমরা জানি ছত্রাক কি পরভোজী, ছত্রাক কি কোথায় পরভোজী, তাহলে এর কি থাকবে না, ক্লোরোফিল থাকবে না, ক্লোরোফিল থাকবে না, তাহলে বর্ণহীন। এর যেহেতু পরভোজী তাহলে এর কি থাকবে না, এর কোনো ক্লোরোফিল থাকবে না, এবং এরা কি পরভোজী। আর এর আগে আমরা পড়েছি যে এর কোষ প্রাচীর কাইটিন নির্মিত, এর কোষ প্রাচীর কাইটিন নির্মিত, সঞ্চিত খাদ্য মনে রাখতে হবে, সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন, সঞ্চিত খাদ্য কি গ্লাইকোজেন। ছত্রাকের ক্ষেত্রে দেখছি গ্লাইকোজেন, এবং শৈবালের ক্ষেত্রে দেখছি শ্বেতসার, শৈবালের ক্ষেত্রে শ্বেতসার, আর আমরা এইটা বলবো এই কিসের, ছত্রাকের ক্ষেত্রে কি গ্লাইকোজেন, মনে রাখতে হবে এখান থেকে এইগুলাই। আর এটা বলছে থ্যালোফাইটা। এরপর আমরা আসি ব্রায়োফাইটা, ব্রায়োফাইটা টেরিডোফাইটা আমাদের মূল আলোচনা 6 নম্বর অধ্যায়, কয় নম্বর অধ্যায়, 6 নম্বর অধ্যায়। এখন আমরা দেখব এই দুইটা সবই, ব্রায়োফাইটা যা হবে টেরিডোফাইটা তার বিপরীত হবে। ঠিক আছে, কারণ ব্রায়োফাইটার থেকে আরেকটু উন্নত টেরিডোফাইটা, শৈবালের থেকে ছত্রাক বা শৈবাল ছত্রাক একই, সে কিছু কিছু বৈশিষ্ট্য একটু আলাদা ভিন্ন আছে। ছত্রাকের থেকে আমরা ধরতে পারি শৈবাল একটু উন্নত,
তার থেকে ব্রায়োফাইট একটু উন্নত, তার থেকে টেরিডোফাইট উন্নত, তার থেকে জিমনোস্পার্ম, তার থেকে অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিওস্পার্ম মানে হচ্ছে আবৃত, আবৃত। আর জিমনোস্পার্ম মানে হচ্ছে নগ্ন, নগ্ন বীজি। আবৃত মানে আবৃত বীজে, নগ্ন মানে নগ্ন বীজি, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি ব্রায়োফাইটার ক্ষেত্রে কি ঘটে। ব্রায়োফাইটা এরাও সমাঙ্গদেহী, এরাও সমাঙ্গদেহী, এরাও কি সমাঙ্গদেহী। থ্যালোফাইটা যা, এরাও সমাঙ্গদেহী। ব্রায়োফাইটার মধ্যে থ্যালোফাইটার বৈশিষ্ট্য আছে, টেরিডোফাইটার বৈশিষ্ট্য কিছু কিছু আছে। তাহলে আমরা এবার দেখি যে এরাও ব্রায়োফাইটা কি থ্যালোফাইট মানে এরাও সমাঙ্গদেহী, এদেরও ভাস্কুলার টিস্যু নেই, কিন্তু এদের ভ্রূণ সৃষ্টি হয়। তাহলে এটা টেরিডোফাইটের বৈশিষ্ট্য পাই গেলাম, যে ভ্রূণ সৃষ্টি হয়। আবার এদের মূল নাই, আবার এদের কি নাই, মূল নাই। মূলের পরিবর্তে রাইজয়েড আছে। মূলের পরিবর্তে কি আছে? মূলের পরিবর্তে আছে রাইজয়েড। মূলের পরিবর্তে কি আছে? মূলের পরিবর্তে আছে রাইজয়েড। মূলের পরিবর্তে আছে রাইজয়েড। মূলের পরিবর্তে রাইজয়েড আছে। এরপরে টেরিডোফাইটে আমরা যাই। টেরিডোফাইটের ক্ষেত্রে আমরা, আচ্ছা, ব্রায়োফাইটা বলতে আমরা বুঝি কোনগুলো? মস, যেগুলো মস আছে, মস কিন্তু ব্রায়োফাইটা। মস কি? ব্রায়োফাইটা। আর টেরিস যেটি, সেটা হচ্ছে ফার্ন। সেটা কি? ফার্ন। টেরিস হলো ফার্ন। টেরিস হলো ফার্ন। টেরিডোফাইট আছে ফার্ন। আর মস, মস হলো আমার ব্রায়োফাইটা। আমরা যে বিভিন্ন দেয়ালের গায়ে সবুজ আচ্ছাদন দেখি না, সবুজ আচ্ছাদন, বিভিন্ন দেয়ালের গায়ে যে সবুজ সবুজ দেখতে পাই, বিভিন্ন দেয়ালের গায়ে সবুজ থাকে লাগানো, এগুলো হচ্ছে মস। আর টেরিস যেটা, ঢেঁকি শাক, বিভিন্ন ঢেঁকি শাক, ঢেঁকি শাক হলো কি? টেরিস। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখি এদের টেরিডোফাইটা কি সমাঙ্গ দেখি না, এদের কিন্তু যেহেতু ঢেঁকি শাক একটু ছোট শাক, শাক টাইপের, তো সেক্ষেত্রে এরা কি ছোট গাছ টাইপের, তাই না? একেবারে ছোট, একেবারে যদিও, কিন্তু তাও তো গাছ টাইপের। এদের কি একটু হলেও তো উচ্চতা আছে, তখন কি এক স্থান থেকে অন্য স্থানে পানি পরিবহন করতে হবে কি হবে না? অবশ্যই হবে। তো সেই ক্ষেত্রে আমাদের টেরিডোফাইটা কি হবে? দেহ মূলকাণ্ড পাতায় পৃথকযোগ্য ভ্রূণ সৃষ্টি হয়। ভাস্কুলার টিস্যু আছে অবশ্যই, কারণ এক জায়গা থেকে অন্য জায়গায় খাবার পরিবহন করা লাগতেছে। জননাঙ্গ বহুকোষী এবং জটিল প্রকৃতি, মানে আস্তে আস্তে উন্নত হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে? উন্নত হচ্ছে, আস্তে আস্তে উন্নতর দিকে আমরা যাচ্ছি। তাহলে এর উদাহরণ আমরা কি কি মনে রাখতে পারি? এর উদাহরণ, উদাহরণ হচ্ছে টেরিস লঙ্গিফোলিয়া। লঙ্গিফোলিয়া উদাহরণ এখান থেকে লাগবে না, উদাহরণ লাগবে না। এখান থেকে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। এখান থেকে আমরা অনেক অধ্যায় পড়া হয়ে যাচ্ছে, তাই না? এরপর আমরা যাবো হচ্ছে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম, অর্থাৎ নগ্নবীজি ও আবৃতবীজি যে উদাহরণগুলো আছে। নগ্নবীজি উদাহরণ আছে কি? গর্ভাশয় নেই, আমরা জানি গর্ভাশয় নেই, তাই ফুল হয়, ফল হয় না। ফুল হয় না তো ফল হবে, ফল হয় না। বীজ ব্যক্ত, ব্যক্ত মানে খোলা, ব্যক্ত মানে খোলা, ব্যক্ত মানে কি? খোলা। বীজ হলো খোলা, এই জন্যই তো আমরা বলি নগ্ন, তাই না? এই জন্য তো আমরা বলি নগ্ন, খোলা। আর তাহলে বীজ আছে ব্যক্ত বা নগ্ন। ভাস্কুলার টিস্যু আছে, কারণ গাছ তো অনেক বড়, আমরা দেখি সাইকাস পেকটিনাটা অনেক বড় গাছ, সেই গাছের তো অবশ্যই ভাস্কুলার টিস্যু থাকবে। আর জিমনোস্পার্মের যে বৈশিষ্ট্য, তার বিপরীত বিশিষ্ট হবে কি? অ্যাঞ্জিওস্পার্মে গর্ভাশয় আছে, ফল হয়, বীজ আবৃত, ভাস্কুলার টিস্যু আছে, ঠিক আছে। আবার ভাস্কুলার টিস্যু নেই বললে, ভাস্কুলার টিস্যু কিন্তু আছেই, একমাত্র এর পরের থেকে সবাই ভাস্কুলার টিস্যু আছে, মানে ব্রায়োফাইটের পরের থেকে। প্রথম টেরিসি হলো প্রথম ভাস্কুলার টিস্যুযুক্ত উদ্ভিদ, ঠিক আছে। আবার অ্যাঞ্জিওস্পার্মের ভিতরে দুইটা ভাগ আছে, এই দুটো ভাগ খুবই লেস ইম্পর্টেন্ট, তারপরেও যেহেতু সামনে বাচ্চা একবার পড়ে ফেলে আমরা, যে ডাইকটিলিডনিস, একটা মনোকটিলিডনিস। ডাই মানে দুই, ডাই মানে দুই, তার মানে কি? বীজপত্র দুটি, এজন্য ডাইকটিলিডনিস।
পাতা শিরাবিন্যাস জালিকাকার। পাতা শিরাবিন্যাস জালিকাকার। প্রধান মূল থাকে এবং পুষ্প হলো কি টেট্রামেরাস বা পেন্টামেরাস। আর মনোকটিলিডনেস আছে, মনো মানে এক, তাহলে কি বীজপত্র একটি। পাতা শিরাবিন্যাস হয় কেমন, সমান্তরাল শিরাবিন্যাস। এদের হচ্ছে প্রধান মূল থাকে, এদের হচ্ছে গুচ্ছ মূল থাকে। আর এদের যে পুষ্প বা ফুল এটা শুধুমাত্র একটাই, ট্রাইমেরাস, এদের পেন্টামেরাস থাকে না। এখানে উদাহরণ দিচ্ছে যে অ্যাবেল মস্কাস এসকুলেন্টাস মানে হচ্ছে ঢ্যাঁড়স, আর অরেঞ্জ স্যাটিভা। তো এটা আমরা নগ্নবীজ আবৃত্তিতে পাবো। উদ্ভিদ রাজ্য প্রাণী এগুলো লাগবে না, এখান থেকে আর কিছু নাই। পঞ্চরাজ্য প্রস্তাব করেন কে, এটা 19-এ পড়াশোনায় ছিল আর.এস. হুইটেকার এবং মার্গুইলিস। আর.এস. হুইটেকার এবং মার্গুইলিস। মার্গুইলিস কিন্তু একজন মহিলা, ঠিক আছে, কিন্তু একজন মহিলা বিজ্ঞানী। যে আর.এইচ. হুইটেকার এবং মার্গুইলিস পঞ্চরাজ্যের প্রস্তাবনা করেন।